শুভ সন্ধ্যা। বাংলা দুনিয়ার পক্ষ থেকে সমস্ত দর্শকদের জানাই শুভেচ্ছা। ক্রিয়া বর্তমান দিনে বিনোদনের একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং সেই ক্রিয়া বিষয়ে আলোচনা করার জন্য আজকে আমরা পেয়ে গেছি আন্তর্জাতিক ক্রিয়া বিশেষজ্ঞ ডক্টর পার্থপ্রতিম দাস মহাশয়কে, এবং সঙ্গে আমরা পেয়েছি মহাদেব সাহা, সঙ্গে রয়েছেন রামনারায়ণ দে এবং উত্তরবঙ্গ থেকে রয়েছেন প্রিয়া গুপ্তা। নমস্কার। তো প্রথমেই আমি আন্তর্জাতিক ক্রিয়া বিশেষজ্ঞ ডক্টর পার্থপ্রতিম স্যারের কাছে চলে যাব যে বর্তমানে ভারতবর্ষের যে খেলাধুলার যে ব্যাপারটা রয়েছে, বাস্তব যে ইয়াং জেনারেশন তারা খেলাধুলার সঙ্গে কিভাবে রিলেটেড হচ্ছে সেই বিষয় নিয়ে আমি প্রথমেই ডক্টর পার্থপ্রতিম স্যারের কাছে জানতে চাইব। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে খেলাধুলা এমন একটা বিষয় যেটা সব বয়সের মানুষেরই ভালো লাগে, কিন্তু পার্টিসিপেট করে একটা নির্দিষ্ট বয়সের মানুষ। সেখানে আমি আমার জীবনে দেখছি যে একেবারে গোড়ার দিকে আমার শৈশবকালে বলতে পারো, সেখানে সেই সময় খেলাধুলার যে প্রতি যে টানটা ছিল মানুষের, সেই টানটা কিন্তু কমে গেছে, অনেকটাই কমে গেছে। কিন্তু কয়েকটা নির্দিষ্ট ক্ষেত্রে খেলাধুলার প্রতি আকর্ষণটা অবশ্যই বেড়েছে, যেমন ক্রিকেট। আমাদের ছোটবেলায় আমরা ক্রিকেটের প্রতি এতটা টান আমরা কিন্তু উপলব্ধি করিনি, তখন ফুটবল খেলার দিকে নজর বেশি ছিল। কিন্তু অন্য একটা দিক থেকে এখন অনেক বেশি মানুষ এগিয়ে এসেছে একটা কারণে খেলাধুলার দিকে, সেটা হচ্ছে খেলাধুলা থেকে কিন্তু অনেক রুজি রোজগারের ব্যবস্থা হয়েছে, যেটা আগেকার দিনে একেবারেই ছিল না। কিন্তু বাবা মারা ভরসা করে ছেলে মেয়েকে খেলাধুলা করতে পাঠাতে পারতেন না এই আশঙ্কায় যে তারা ভবিষ্যতে খেলাধুলাকে নিয়ে জীবিকা অবলম্বন করতে পারবে কিনা, একটা সন্দেহ ছিল তাদের মধ্যে। কিন্তু এখন আর সেই সন্দেহটা নেই। কিন্তু এই সন্দেহটা না থাকলেও এখনো কিন্তু বাবা মায়েরা এটা মনে করেন যে খেলাধুলাটা করে আমার ছেলে কি জীবনে সুপ্রতিষ্ঠিত হতে পারবেন, মানে এমন একটা আশঙ্কা আছে। কিন্তু এখন খেলাধুলার ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা বেড়েছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। সেই জন্য ভারত কিন্তু ক্রীড়া ক্ষেত্রে ভালো পারফর্ম করছে। এবং ইদানিংকালে যেটা সব থেকে উল্লেখযোগ্য ব্যাপার, সেটা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, খেলাধুলার বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিক স্তরে ভারতীয়রা কিন্তু বিশ্বমানের খেলোয়াড় তৈরি করছে, যেটা আমাদের অল্প বয়সে কিন্তু আমরা অতটা দেখিনি। আমরা ক্রিকেটার দেখেছি, ভালো কয়েকজন ফুটবলার অবশ্যই দেখেছি, আর কয়েকটা মাত্র ক্ষেত্রে ভারতীয় খেলোয়াড়রা আন্তর্জাতিক মানের ছিলেন। অলিম্পিকে তো পদক আমরা পেতামই না। কিন্তু এখন কিন্তু সেই রকম অবস্থা নেই। নীরজ চোপড়ার অলিম্পিক শোনার পরে আরো অনেক বড় বড় খেলোয়াড় নানা দিকে প্রতিষ্ঠা লাভ করেছেন, এটা আমাদের কাছে একটা চমকপ্রদ ব্যাপার। আচ্ছা স্যার, এক্ষেত্রে আমি একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে মানে ভারতীয় ক্রিকেটার দল থেকে সেখানে তো বাঙালিদের ভূমিকাটা কিরকম মনে হচ্ছে, যে বাঙালি ক্রিকেটার সেরকম তৈরি হচ্ছে না, বা ভারতীয় ক্রিকেট দলে বাঙালির যে অবদান বা বাঙালি সেরকম ক্রিকেটার নতুন প্রজন্মে সেরকম কি তৈরি হচ্ছে, বা সেই জায়গায় কি গিয়েছে? পশ্চিমবঙ্গে ভালো ক্রিকেটার অনেক ছিলেন। আমরা তো দেখেছি গোপাল বসুর খেলা, অম্বল রায়ের খেলা, তার আগে তো পঙ্কজ রায়ের কথা তো বলাই বাহুল্য। ভালো ক্রিকেটার অনেক ছিলেন। তারপর হচ্ছে সুব্রত গুহ, বরুণ বর্মন, এনারা ছিলেন। আমার বিশেষ প্রিয় ক্রিকেটার ছিলেন সমীর চক্রবর্তী, অনেকেই নাম শুনবে না এটা, তার কিন্তু অসাধারণ ফাস্ট বোলার ছিলেন। এখন এনারা কিন্তু ভারতীয় দলে সেভাবে সুযোগ পাননি। সেখানে সম্পূর্ণ যে খেলাধুলার দক্ষতার অভাবই সেটার কারণ, সেটা আমি বলবো না। অনেক সময় এরকম হয়েছে যে তাদের তুলে ধরার মতো কোনো ব্যক্তিত্ব এই বেঙ্গল থেকে তখন আমরা দেখতে পাইনি। সেই জন্য বড় বড় ক্রিকেটার থাকা সত্ত্বেও ভারতীয় দলে কিন্তু বাঙালি খেলোয়াড়দের একটু অভাব ছিল। এই বিষয়টা একদম সঠিক প্রশ্ন করেছে। তো সেক্ষেত্রে কেন মনে হয় মানে বাঙালিরা সেই জায়গায় মানে সুযোগটা পাচ্ছে না, মানে কি কমতি রয়েছে যে বাঙালি একটা ভালো খেলোয়াড় হয়েও সে ভারতীয় ক্রীড়া দলে সেরকম ভাবে সে খেলতে পারছে না? মানে সেটা কি মানে আমাদেরই কি কোনো ব্যর্থতা, বাঙালি হিসেবে আমাদেরই কি ব্যর্থতা? না, আমি সেরকম ভাবে ব্যর্থতা অবশ্যই বলবো না, কারণ তারা কিন্তু ভারতবর্ষের বিভিন্ন যে রঞ্জি ট্রফি খেলা হয়, দলীপ ট্রফি, সেখানে যথেষ্ট ভালো পারফর্ম করেছে। কিন্তু এত বড় দেশ, এত বড় বড় ক্রিকেটার সারা ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে, যে তাদের মধ্যে কে ভারতীয় দলে, মাত্র তো 11 জনের সুযোগ, তাদের মধ্যে কে আসতে পারে
সেইটা নিয়ে সেই নির্ণয়টা ঠিক মতো করা হয়নি। আর তাছাড়া একটা কথা তো অস্বীকার সম্পূর্ণ করলে সত্যের অপলাপ করা হবে, যে তখন একটা বোম্বে লবি বা একটা সাউথ ইন্ডিয়ান দক্ষিণ ভারতীয় লবি একটা ছিল, যারা খুব শক্তিশালী লবি, যারা চাইতো যে তাদের এলাকা থেকে আরো বেশি ছেলে ভারতীয় দলে আসুক। সেই জন্য একটু ক্ষতিগ্রস্ত তো আমাদের ছেলেটা হয়েছে, যতদিন না সৌরভ গাঙ্গুলি এসছেন বা ঋদ্ধিমান সাহা এসছেন সেজন্য ছেলে। কিন্তু বর্তমানে স্যার দেখা যাচ্ছে যে আমাদের মানে যুব সমাজ যেভাবে খেলার প্রতি একটা সময় যে আগ্রহটা ছিল সেটা কিন্তু দিন প্রতিদিন নষ্ট হয়ে যাচ্ছে। সেটার কিন্তু কারণ একটাই, সেটা হচ্ছে ফোন, মোবাইল। সবাই কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় সময় কাটাচ্ছে। তারা কিন্তু বিশেষ করে বাবা মাও বাড়ি থেকে বেরোতে দেয় না। একটা সময় দেখা যেত যে বাবা মারা নিজেই বলতো যে একটু বাইরে যায় খেলাধুলা করতে, কিন্তু এখন ভাবে যে আমার ছেলেটা বাইরে গেলে সে হয়তো খারাপ হয়ে যাবে, তাকে ওই কয়েকটা পরিধির মধ্যেই বাড়ির ত্রিসীমানার মধ্যেই তাকে রাখা হয়। একটা ফোন ধরিয়ে দেওয়া হচ্ছে, সে সবসময় সোশ্যাল মিডিয়া ফেসবুকেই ব্যস্ত। সেইভাবে খেলার পরিধিটাও, জায়গাও তো নেই, সেরকম মাঠও নেই। মানে এইগুলো সমস্যা কি দেখা যাচ্ছে না? নিশ্চয়ই, কারণ এখন একটা খেলার মাঠ যতটা জায়গা জুড়ে থাকে, একটা খেলার মাঠের যে জায়গা, সেই জায়গায় যদি ঘর বাড়ি তৈরি করে বিক্রি করা যায় তাহলে অনেক বেশি পয়সা আছে। সুতরাং মানুষ এখন এটা দেখছে যে এই জায়গাগুলো ফেলে রেখে লাভ, প্রমোটারি বিজনেস করলে তার অনেক বেশি লাভ। ফলে পার্ক কমে যাচ্ছে, খেলার মাঠ কমে যাচ্ছে। আর তাছাড়া এই মোবাইল ফোনে আসক্তি, এটা তো তাতে সুবিধাই হয়েছে যে খেলার মাঠ নেই আর মোবাইল ফোনও আছে। তার ফলে দুটো এমনভাবে ম্যাচ করে গেছে যে খেলাধুলার সুযোগ আর তাদের বিশেষ থাকছে না। এটা একটা পোটাটো জেনারেশন তৈরি হচ্ছে। তার ফলে আমাদের কিন্তু সমূহ সর্বনাশ হতে চলেছে। একেবারেই তাই। আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে কোনো গার্জিয়ানকে যদি প্রশ্ন করা হয় যে তার ছেলে মেয়েকে সে কি হিসেবে দেখতে চায়, কেউ বলছে আমার ছেলে শিক্ষক, কেউ বলছে প্রফেসর, কেউ ডাক্তার হিসেবে তার ছেলেকে চায়, ইঞ্জিনিয়ার হিসেবে চায়, কিন্তু কেউ চায় না আমার ছেলে ক্রিকেটার, একজন ভালো ক্রিকেটার হোক। মানে এই মনোবলটা কেন? ক্রিকেট থেকে কি সেইভাবে কি মানে ইনকাম রোজগার কি আসে না? মানে এইরকম চিন্তাধারাটা কেন আসছে? না, ক্রিকেটার অনেকেই করতে চায়, কিন্তু অন্য খেলায় যেগুলো, যেমন অ্যাথলেটিক্স, টেবিল টেনিস, লন টেনিস, তারপর ব্যাডমিন্টন, এই সব খেলাধুলায় বাবা মায়েরা ছেলেকে খুব বেশি পাঠায় না। যদি না তাই সেই ফ্যামিলিতে একটা খেলাধুলার ব্যাকগ্রাউন্ড কিছু থাকে, যে বাবা মা হয়তো খেলাধুলার সঙ্গে যুক্ত। ক্রিকেটার তবু করতে চাই, ক্রিকেট কোচিং ক্যাম্পগুলো যেগুলো হয় বা বিভিন্ন ক্রিকেটের যে ক্লাবগুলো রয়েছে, সেখানে প্রচুর ছেলে মেয়েকে ছোটবেলায় ভর্তি করানো হয়। কিন্তু তারপর পড়াশোনার চাপে পড়ে যেমন গান বাজনাটাও নষ্ট হয়ে যায় তাদের, তেমনি খেলাধুলাও নষ্ট হয়ে যায়। এখন এখানে সবসময় যে বাবা মায়েদের দোষ দেব তা নয়। আমি প্রত্যক্ষ অভিজ্ঞতাও আমার আছে, যে আমি দেখেছি যেখানে স্কুল থেকেও তাদেরকে চাপ সৃষ্টি করা হয়, এই যে স্কুল কামাই করলে চলবে না, ফলে অ্যাটেন্ডেন্সের উপর ভীষণ জোর দেওয়া হয়। বিশেষ করে ইংলিশ মিডিয়ামে পড়া ছেলে মেয়েদের তো এটা ভীষণ অসুবিধা, যে স্কুল কামাই করা কোনো মতেই চলবে না। কিন্তু খেলাধুলা ভালো করতে গেলে তো তাকে মাঝে মাঝে কম্পিটিশনে যেতে হবে, সেই সুযোগ স্কুলও দেয় না। আর স্কুলের মধ্যে এমন পরিকাঠামো নেই যেখানে সে স্কুলে খেলাধুলা করে সে একজন বড় খেলোয়াড় হিসেবে সফল হতে পারে। তার ফলে স্কুলের ভূমিকাও কিন্তু একটু নেতিবাচক, যদিও খেলাধুলার ব্যবস্থা সব স্কুলেই আছে। সেক্ষেত্রে স্কুলগুলো যদি এগিয়ে আসে তাহলে, এবং ছুটি দিতে হবে। ছুটি না দিলে তো বাচ্চারা খেলতে পারবে না, কারণ তাকে একটা কম্পিটিশনে যেতে হবে, সেখানে 7 দিনের ছুটি চাই। সে হয়তো স্কুলের হয়েই খেলতে যাচ্ছে, তবু স্কুল তাকে ছুটি দেয় না। এই জন্য একটা ক্ষতিগ্রস্ত হয় ছেলেমেয়েরা খেলাধুলার ক্ষেত্রে। একেবারেই তাই। আরেকটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে মানে মেয়েদের খেলাধুলার প্রতি আগ্রহ। মানে একটা সময় যেমন আমরা সানিয়া মির্জা বা এদের মতো বড় বড় এদেরকে দেখেছি, কিন্তু এখনো কি সেইভাবে মনে হয় আপনার যে মেয়েরা সেইভাবে ইনভলভ এই খেলাধুলার প্রতি, বা বাঙালি মেয়েরা? বাঙালি মেয়েরা একটা সময় স্বাধীনতার পরে পরে বহু বাঙালি মেয়ে বড় বড় খেলোয়াড় হয়েছে, কিন্তু তারপরে কিছুদিন পরে এটা লক্ষ্য করা গেল যে তারা আর অতটা খেলাধুলার সঙ্গে যুক্ত হচ্ছেন না, বিভিন্ন কারণে, হয়তো সামাজিক কারণ কিছু থাকবে। আবার ইদানিংকালে গত 10-15 বছর ধরে আবার আমরা দেখতে পাচ্ছি একটা জোয়ার এসেছে। বহু বাঙালি বা ভারতীয় ছেলে মেয়েরা বিশেষ করে বিভিন্ন ক্ষেত্রে, খেলাধুলার বিভিন্ন ক্ষেত্রে তারা কিন্তু বিরাট বিরাট কৃতিত্ব দেখাচ্ছে, এবং সেটা অকল্পনীয় কৃতিত্ব দেখাচ্ছে। এবং এটার মধ্যে সিংহভাগই কিন্তু মেয়ে। যেমন প্যারা আর্চার শীতল দেবীর কথা আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম, সেটা একটা অসামান্য কৃতিত্ব ছিল। সেরকম আরো বেশ কয়েকটা ক্ষেত্রে ভারতীয় মেয়েরা, বাঙালি মেয়েরা কিন্তু অসামান্য কৃতিত্ব দেখাচ্ছে, যেটা কিন্তু মানে সারা পৃথিবীকে চমকে দিচ্ছে। সুতরাং খেলাধুলায় মেয়েরা যে নতুন একটা জোয়ার এনেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই।
না অবশ্যই স্যারের কাছে আমরা শুনলাম যে খেলাধুলার ব্যাপারটা, এবার একটু রাজনীতির কথা আসা যাক নাকি? মানে খেলাধুলার ব্যাপারটা তো শুনলাম, এবার যেহেতু রিসেন্ট মানে আমাদের ভোটের রেজাল্ট বেরোবে, তো সেক্ষেত্রে সবাই একটু মানে চায় একটু রাজনীতির আবহাওয়াটা নিতে। তো আপনি সেক্ষেত্রে একটু বলুন মানে কি পরিস্থিতি, কি দেখছেন? রাজনীতিটা আমার খুব পছন্দের জায়গা নয়। নিশ্চয়ই আমাদের সবারই কিছু না কিছু মতামত থাকবে, সবাই রাজনীতির সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত থাকতেই মানুষের মনের ভেতরে আছে সেটা। কিন্তু হ্যাঁ, এটা তো ঠিকই যে এটা একটা উৎসবের মতো হয়ে গেছে। ভোট আমাদের কাছে একটা উৎসব। এখন সামনেই ভোটের রেজাল্ট বেরোবে, সবাই একটা টান উত্তেজনা অনুভব করছে। এখন সেটা তোমরাই বলো। আচ্ছা স্যার, আমি একটা কথা বলবো, বললেন ভোট উৎসব, সত্যি কি ভোট উৎসব? মানে এখানে চারিদিকে শোনা যাচ্ছে কোথাও দাঙ্গা মানে হানাহানি, কোথাও নানা রকম গন্ডগোল, তা সেই কি উৎসবটা কি বজায় রয়েছে? মানে ভোট উৎসব, কিন্তু আদৌ কি সেটা কি তকমা ভোট উৎসব দেওয়া যায়? কোথাও তো অনেকের প্রাণ কেড়ে নিচ্ছে, এরকমও তো বহু ঘটনা আমরা বিগত দিনে সাক্ষী হয়েছি। একদমই তাই। কারণ এখানে কিন্তু ভারতীয়দের হাতে সময়টা এখনো ইউরোপের মানুষের থেকে অনেক বেশি আছে। সেই জন্য বোধহয় ভোটকে কেন্দ্র করে এমন একটা এত দিন ধরে তারা সময়টা নষ্ট করতে পারছে। কিন্তু আমি একটা হাঙ্গেরির একটা ঘটনা বলি। সেই সময় আমি ছিলাম 2006 সালে যখন ইলেকশন হয়, ভারতের ইলেকশন, পশ্চিমবঙ্গে ইলেকশন হয়েছিল 2006, কিন্তু সেই সময় আমি হাঙ্গেরিতে ছিলাম, বুদাপেস্ট ইউনিভার্সিটিতে। তো সেক্ষেত্রে আমি দেখেছি যে ওখানকার যে ইলেকশনটা হলো, সেই ইলেকশনের দিনের আগে পর্যন্ত আমরা বুঝতেই পারিনি যে এখানে হাঙ্গেরির ন্যাশনাল ইলেকশন হচ্ছে। এবং সেখানে সবাই বাড়িতে বসেই প্রায় ভোট বেশি দিয়েছেন, বাড়িতে বসে ভোট, 2006 সালের কথা বলছি। এবং কখন ভোট হলো আর কখন ভোট শেষ হয়ে গেল এটা কিন্তু আমরা বুঝতেই পারিনি বিদেশিরা, যারা ওখানে বিদেশিরা ছিলাম। লোকাল লোকেরা হয়তো একটু জানতো, কিন্তু কোনো রাস্তায় মিছিল নেই, কোনো মাইকিং নেই, কোনো টিভিতে কয়েকটা ডিবেট কম্পিটিশন হতো, এইটুকু মাত্র। কিন্তু ভোট নিয়ে কোনো রকম আলাদা উত্তেজনা বা আলাদা একটা যে মানে সবার মধ্যে একটা ঝগড়াঝাটি যে ব্যাপার, যেটা বললে হানাহানি ব্যাপার, এটা একেবারে স্বপ্নের অতীত। মানে কখন ভোট এলো আর কখন ভোট চলে গেল আমি বুঝতেই পারলাম না। কিন্তু আমার সঙ্গে আমার রুমমেটে একজন ছিলেন, যিনি পলিটিক্যাল সায়েন্সের খুব বিখ্যাত অধ্যাপক, হায়দ্রাবাদের সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাপক। তার ভীষণ আগ্রহ ছিল কিভাবে ভোট হয়, হাঙ্গেরিতে কিভাবে ভোট হয়। কিন্তু তিনি তো ভীষণ হতাশ, তিনি তো কিছুই দেখতে পেলেন না। কোনো মানুষের মধ্যে কোনো উৎসাহ উদ্দীপনার কোনো আঁচই তিনি পেলেন না। এইরকম ভোটও আমি দেখেছি বিদেশে, ইউরোপে থাকাকালীন। আবার ভারতবর্ষে তো দেখছি সম্পূর্ণ উল্টোটা। সেই জন্য ভোট উৎসব কথাটা, এই উৎসব আসলে নয়, এটা নিশ্চয়ই উৎসব নয়। এটা আমাদের দেশের অনেক ক্ষতিও হয়, কারণ এত টাকা চলে যাচ্ছে, বহু কয়েক হাজার কোটি টাকা ব্যয় হয়। সেই টাকাটা যদি আমরা অন্য জায়গায় ব্যয় করতাম অনেক ভালো হতো। এবং একটা বিরাট সময় নষ্ট হয় এবং সরকারি কাজ স্টপ থাকে, সমস্ত সরকারি প্রকল্প বন্ধ থাকে। নিশ্চয়ই। আমি ভোট নিয়ে বাকিদের একটু অভিজ্ঞতা শুনতে চাই, মানে কার কিরকম মানে বিগত দিনেই হোক কার কিরকম অভিজ্ঞতা হয়েছে, একটু বাকিরাও যদি নিজের একটু যদি অভিজ্ঞতা শেয়ার করে তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, তোমরা সব বলো। আমার মনে হয় যে বিগত দিনের থেকে মানুষ আরো বেশি সচেতন হচ্ছে। হয়তো এখনো সেই ঝুট ঝামেলা অশান্তি একটা আছে যদিও, কিন্তু হয়তো বিগত দিনে আরো বেশি ছিল। কিন্তু সেটা আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে এবং সবকিছু ডিজিটালাইজেশন, এবং মানুষ সবকিছু এখন মোবাইলে দেখতে পাচ্ছে, ফেসবুক ইউটিউবের মাধ্যমে। সুতরাং মানুষের মধ্যে সচেতনতা বোধ আগের থেকে অনেক বেড়েছে, যেগুলো হয়তো আগে ছিল না। আগে যেভাবে মানুষকে অ্যাপ্রোচ করা হতো, মানুষ সেভাবেই ভোটটা হয়তো দিত, কিন্তু এখন সে নিজে থেকে বুঝতে শিখেছে এবং তার বিভিন্ন কমেন্ট আমরা ফেসবুকের মাধ্যমে দেখতে পাই। হ্যাঁ, তো আমার মনে হয় আস্তে আস্তে, এবং ইন্ডিয়া যে 10 লার্জেস্ট ইকোনমি ছিল সেখান থেকে 5 লার্জেস্ট হয়েছে, এবং আমরা একটা মানে র্যাপিডলি চেঞ্জ হচ্ছে। আমার মনে হয় একটা উন্নতির দিকে যাচ্ছে। বাকিদের কাছে শুনবো। আমার মনে হয় যে ভোট দেওয়া, এই লাইন দিয়ে ভোট দেওয়া একটা হিউজ সংখ্যক সময় নষ্ট করে। আচ্ছা, এটা যদি বাড়িতে বসে একটা ব্যবস্থা করা যেত, যে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে, এখন তো অনলাইনের যুগ, অনলাইনের মাধ্যমে ভোটের ব্যবস্থা করা যেত, তাহলে অন্তত মানুষের সময়টা বাঁচতো, মানুষ অন্যান্য কাজের সঙ্গে যুক্ত থাকতো। কারণ ভোট দিতে গিয়ে ঝামেলাটাও কিন্তু একেবারে, হ্যাঁ, তো এটাই আমার মনে হয় খুব ভালো হতো যদি হয় আগামী দিনে, তাহলে কি সেটা খুব ভালো হবে। আচ্ছা, না এটা একদম ভালো কথা বললেন, তাই না? মানে এবং যেটা আমরা দেখছি যে প্রত্যেক বছরই ভোট কিছু না কিছু একটা লেগে আছে। হ্যাঁ, লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত ভোট হচ্ছে এবং তার সঙ্গে পৌরসভা।
তো এখানে যেটা একটা মানে সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন ভোট, একেবারেই। এর ফলে কি হবে, একবারে সমস্ত ভোট হয়ে গেল, আবার 5 বছর কোনো সমস্যা থাকবে না, 5 বছর পরে একেবারেই। সেটা যেন খরচও তো একটা ভালো অ্যামাউন্ট খরচ হচ্ছে, তাই না সময়টা স্যার? বাঁচবে। সময়ে যেমন সেটার একটা অর্থ ব্যয় হচ্ছে। তবে মানুষ এখন অনেক মানে কর্মব্যস্ত, তো সেই হিসেবে একটা সময়টাকে বাঁচানোর জন্য অ্যাকচুয়ালি যখন স্বাধীনতার পর থেকে ভারতবর্ষে কিন্তু ওয়ান নেশন ওয়ান ইলেকশন ছিল, একসাথে সব ভোটটাই হতো। কিন্তু দেখা যাচ্ছে যে 1965 সালের পর থেকে আস্তে আস্তে এটা পরিবর্তন হয়ে গেছে সময়টা। কারণ হচ্ছে কখনো কোনো রাজ্যে হয়তো মুখ্যমন্ত্রী হয়তো তিনি মারা গেছেন, কোনো রাজ্যে মুখ্যমন্ত্রী কোনো সরকার পড়ে গেছে, ফলে আস্তে আস্তে এইটা মানে সিকোয়েন্সটা চেঞ্জ হয়ে গেছে। কিন্তু একটা সময় একসাথেই ভোট, মানে যখন স্টার্টিং এ তখন একসাথেই সব ভোটটা হতো। ওয়ান নেশন ওয়ান ভোট, হ্যাঁ তাই তো স্যার? আপনি কি বলবেন এটা নিয়ে? এটাও কি আগামীতে এরকম কি আসা উচিত আবারও পুনরায়, যেটা স্যার বলেন, এটা কি আবারও ফিরে আসা উচিত এরকম? যদি সেটা সত্যি সম্ভব হয় তাহলে দেশের অপরিসীম উপকার হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু বিধানসভা ইলেকশনগুলো সব একসঙ্গে করা যাবে কিনা, বা করলেও এটা খুব মানে অল্প দিনের মধ্যে করা যাবে কিনা, এটাতে এখন একটু সন্দেহ আছে। কারণ বিভিন্ন রাজ্যের সরকার বিভিন্ন সময় গঠিত হয়ে বসে আছে, এখন তাদেরকে 5 বছর সময় দিতে হবে। কোনো কোনো জায়গায় আজকেই শেষ হয়ে যাচ্ছে, কোনো কোনো জায়গায় 2 বছর পরে শেষ হচ্ছে তাদের টার্ম। এইগুলো একটুখানি কন্ট্রোল করাটা কঠিন হয়ে যাবে। কিন্তু লোকসভার ইলেকশনটা তো কোনো অসুবিধা নেই। সেই জন্য একটা জিনিস করা যেতে পারে, যাদের যাদের এই বছরে টার্ম শেষ হচ্ছে তাদের অন্তত সেই রাজ্যগুলোর একসঙ্গে হয়ে যাক, এখানে যাতে খুব বেশি না হয়, একবারে মানে ওয়ান শটে যাতে পুরো ইয়েটা করা যায়। এরকম হলে অন্তত 2 বা 3টে ফেজেও যদি করা যায় গোটা দেশকে, তারও খরচ কিন্তু অনেকটা বেড়ে যাবে। কিন্তু প্রত্যেক রাজ্যের জন্য আলাদা করে ব্যবস্থা করা, এটা তো বিপুল পরিমাণ খরচ। এই খরচটা তো আমাদেরই টাকা, ভারতবর্ষের মানুষ, সাধারণ মানুষের জনগণের খেটে খাওয়া মানুষের টাকা। একদমই তাই। এই টাকাটা আমরা বাঁচাতেই পারবো। একেবারেই তাই। আচ্ছা, রাজনীতি নিয়ে আমরা তো সবার মতামতই শুনলাম, এবার রামনারায়ণ দার কাছেই চলে যাব। তো তিনি কি, তার কি অভিজ্ঞতা বা তিনি কি দেখেছেন, আপনি একটু আপনার মতামতটা শেয়ার করুন। 2019 সালের লোকসভা এবং 2021 সালের যে বিধানসভা, এই দুটো ভোটকে খুব কাছাকাছি জায়গা থেকে দেখেছি। একদম আমাদের তো গ্রামের দিকে বসবাস করি এবং রাজনীতিটা শুরু হয় গ্রাম থেকেই। একেবারেই তাই। যে কোনো রাজনীতি গ্রাম থেকেই শুরু হয়। তো সেই সময় মানুষের যত উত্তেজনা বা যত প্রতিবাদী তাদের ভাষা, যেগুলো তারা ফিজিক্যালি করছিল, কিন্তু আজকের দিনে দেখছি তাদের সেই প্রতিবাদী ভাষা বা তাদের প্রতিবাদী কণ্ঠস্বর সবটা কিন্তু ম্যাক্সিমাম তাদের ওটা শেয়ার করছে মোবাইলের মাধ্যমে। কোনো মানুষ নতুন করে তারা কোনো সশরীরে ঝামেলার দিকে আর এগোতে চাইছে না। এখন যে কোনো মানুষ প্রতিবাদ করছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আর একটা জিনিস দেখতে পেলাম, এই যে 2024 সালে যে লোকসভাটা হচ্ছে, এতে কিন্তু যারা মানে পড়ুয়া ছাত্রছাত্রী আছে বা যারা স্কুলের ছাত্রছাত্রী আছে, তাদের কিন্তু একটা ব্যাপক হারে ক্ষতি হচ্ছে। কারণ যতই তাদের টিউশনি টিচার থাক বা মানে অন্য বাড়িতে টিচার থাক, স্কুল বা কলেজের মধ্যে যেই পড়াশোনাটা হয়, টানা আজকে আপনি লক্ষ্য করে দেখবেন 60-65 দিন সমস্ত পঠন পাঠন স্কুলে কলেজে এইসব জায়গা বন্ধ আছে শুধুমাত্র ইলেকশনের জন্য। এই জায়গাটা একটা ব্যাপক হারে ক্ষতি হচ্ছে। আবার 26 সালে আবার বিধানসভা আছে। তো আমার মনে হয় একটু আগে স্যার যেটা বললেন যে যদি এক নেশন ওয়ান ইলেকশন এই জিনিসটা হয়, সেটা সমগ্র দেশবাসীর কাছে একটা মঙ্গল হবে বলে মনে করি। দাদা, আরেকটা ব্যাপারে আপনি যেহেতু বললেন যে গ্রামের কথা, সেখানে আমি একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে গ্রামের মানুষ কি ওই ভোটটা সঠিকভাবে নিজের অধিকার প্রয়োগ করতে পারে? কারণ অনেক ক্ষেত্রে আমরা শুনি যে সেভাবে মানে সেখানে কি ওরা নিজের অধিকার প্রয়োগ করতে পারে? ঝুট ঝামেলা, মানে ওখানকার কি চিত্রটা দেখেন বা দেখে এসেছেন আপনি? গ্রামের মানুষ হচ্ছে ভীতু। তাদেরকে যখন কোনো কিছু আগে থেকে বলে দেওয়া হয় যে আমরা ভোট দিতে যাবেন না, বা পার্টিকুলার এইখানে আপনি ভোট দেবেন, এগুলো গ্রামের দিকে হয়ে থাকে। বা ভোটের আগের দিন রাত্রে যাওয়া হয়, হ্যাঁ, যে যখন ক্ষমতায় থাকে আর কি। তো সেক্ষেত্রে এই লোকসভায় কিন্তু ব্যাপারটা পুরোপুরি আলাদা। মানে এবারে যেটা দেখতে পেলাম যে বুথের ভেতরে ভোটটা ঠিকঠাকই হয়েছে। এবার মানুষ যাকে যেটা প্রয়োগ করতে পেরেছে, 4 তারিখে সেটা দেখা যাবে মানুষের মানে কার কি ভাগ্য নির্ধারণ করবে।
যেটা আমাদের মানে নিজের অধিকার প্রয়োগ করতে পেরেছে সঠিকভাবে। 90% মানুষ তাদের অধিকার প্রয়োগ করতে পেরেছে। আচ্ছা, বেশ, আমরা অনেকক্ষণ ধরে বেশ রাজনীতির আলোচনা, অনেকেই অনেকের মন্তব্য বললেন এখানে। তো এখন আবারও আমরা খেলাধুলায় ফিরে যাই, তাই না? তো খেলাধুলায় আমার যেটা প্রশ্ন থাকবে স্যারের কাছে, সেটা হচ্ছে যে ভারতীয়দের, ঠিক আছে, এই খেলাধুলায় কি কি পারফরমেন্স রয়েছে? হ্যাঁ, এটা এই বছরে তো ভারতীয় খেলোয়াড়রা সারা পৃথিবীকে প্রায় কাঁপিয়ে দিয়েছে। আচ্ছা, এই বছর বেশ কয়েকটা ক্ষেত্রে, যেটা ক্রিকেট নয়, আমরা তো শুধু ক্রিকেটের কথা বলতে বেশি পছন্দ করি সাধারণত, কারণ ক্রিকেটটা জনপ্রিয় খেলা, একেবারেই। কিন্তু অন্য খেলাগুলোতেও যে ভারতীয়রা বেশ কয়েকটা ক্ষেত্রে অসামান্য পারফরমেন্স করেছে, সেটা অনেকের নজরে এড়িয়ে যায়। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, যে আমাদের দাবাড়ু চেস প্লেয়ার ডি গুকেশ, তিনি ক্যানাডায় ওয়ার্ল্ড ক্যান্ডিডেটস চেস চ্যাম্পিয়ন হয়েছেন। এবার তিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য ফাইনালে খেলবেন ডিং লিরেনের সঙ্গে, চাইনিজের। তাহলে এই যে সারা পৃথিবীর দাবার ইতিহাসে এইরকম ঘটনা বিশ্বনাথন আনন্দ ছাড়া ভারতের আর কোনো দাবাড়ু কখনো করেননি। এটা একটা অসামান্য ক্রেডিট আমার মতে, কারণ দাবা সারা পৃথিবীর মানুষ খেলে, একটা ইন্টেলেকচুয়াল গেম, এটা একটা অসামান্য পারফরমেন্স। তারপর আমি বলবো, আমি ঠিক র্যাঙ্ক করছি না কোনটা আগে বা তারপরে বা এরকম নয়, আমি 3টে বা 4টে ক্ষেত্রের কথা বলবো যেখানে ভারতীয়রা অসামান্য একটা পারফরমেন্স করেছে। তারপর আমি বলবো বাঙালি মেয়ে ঐহিকা মুখার্জি, টেবিল টেনিস প্লেয়ার। তিনি টেবিল টেনিসে চীনের বিশ্ব চ্যাম্পিয়ন, তার নামটা হচ্ছে সুন ইয়াংসা, তাকে হারিয়েছেন। বিশ্বের 1 নম্বর টেনিস প্লেয়ারকে একটা বাঙালি মেয়ে টেবিল টেনিসে হারাচ্ছে, এটা আমরা কখনো কল্পনা করতে পেরেছি? আমাদের ইতিহাসে, ভারতবর্ষের টেবিল টেনিসের ইতিহাসে এটা কখনো কল্পনা করা যায় যে একটা বাঙালি মেয়ে চীনের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন 1 নম্বর প্লেয়ার তাকে হারাচ্ছে টেবিল টেনিসে? আমরা এর আগে রূপা ব্যানার্জিকে দেখেছি, ইন্দু পুরীকে দেখেছি, কিন্তু তারা একটা নির্দিষ্ট জায়গায় যথেষ্ট ভালো প্লেয়ার ছিলেন, কিন্তু এই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নকে হারানো, এটা তো অবিশ্বাস্য ব্যাপার। এটা তো আমি এটা তাহলে ওই মুখার্জি, তাকে এর প্রশংসার ভাষা নেই। তারপর দীপা কর্মকার, কয়েকদিন আগে ত্রিপুরার মেয়ে দীপা কর্মকার এশিয়ান চ্যাম্পিয়ন হয়েছে জিমন্যাস্টিকে, ভল্টে। এটাও কি আমরা কখনো কল্পনা করতে পেরেছি যে জিমন্যাস্টিকে একটা বাঙালি মেয়ে সে এশিয়া চ্যাম্পিয়ন, এবং জিমন্যাস্টিকে যেহেতু এশিয়াই বিশ্বের সেরা, চায়না জাপানকে হারিয়ে তিনি এই প্রতিযোগিতায় গোল্ড মেডেল পেয়েছেন। এই ভারতবর্ষের ইতিহাসে এই প্রথম হলো এরকম ঘটনা। তো এটা তো অকল্পনীয়। জিমন্যাস্টিক্স, টেবিল টেনিস, এই যে খেলাগুলো যেখানে ভারতীয়রা কখনো পদক পাওয়ার কথা কল্পনাতেও আনতে পারেনি, সেখানে বিশ্ব সেরাদের তারা হারাচ্ছে। তারপর আরেকটা খেলার কথা আমি বলবো, সেটি তিনিও একটি মেয়ে, দীপ্তি ইভানজি। তিনি প্যারা অ্যাথলিট, 400 মিটারে ওয়ার্ল্ড রেকর্ড করেছেন। ভারতের মেয়ে, প্যারা অলিম্পিয়ান, তিনি বিশ্ব রেকর্ড করে, ওয়ার্ল্ড রেকর্ড 400 মিটারে। তো এইরকম কৃতিত্বের খবরগুলো আমাদের খবরের কাগজ খুব বেশি হাইলাইট করে, কিন্তু জানা দরকার যে আমাদের ছেলেমেয়েরা কি করছে, বিশেষ করে মেয়েরা। যদি একটু আগে মেয়েদের কথা বললেন, ঐহিকা, দীপ্তি ইভানজি, দীপা কর্মকার পৃথিবীর সেরা খেলোয়াড়দের অনায়াসে হারাচ্ছে, ওয়ার্ল্ড রেকর্ড করছে। তো এদের দেখেই তো আমাদের নেক্সট জেনারেশন এগিয়ে আসবে। এবং আমি স্যালুট জানাচ্ছি এইসব আমাদের ভারতের ছেলে মেয়েদের, যারা অনেক অসুবিধা সত্ত্বেও, অনেক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও তারা কিন্তু সারা পৃথিবীর বুকে দাগ কেটেছে খেলাধুলায়। তাহলে স্যার, যেটা আগে বলা হতো যে পাঞ্জাব, হরিয়ানা, এই বেল্টের ছেলেমেয়েরা বেশি অলিম্পিকে যেত, বেশি খেলাধুলায় যেত, সেটা কি আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে? পাঞ্জাবের ছেলেমেয়েরা, বিশেষ করে পাঞ্জাবের ছেলেরা তো হকিতে সবসময় তারা শ্রেষ্ঠ। হকিতে বহু চ্যাম্পিয়নকে তারা উপহার দিয়েছে, সুরজিৎ সিং বা অজিত পাল সিং, এদের মতো বড় বড় খেলোয়াড়কে তারা উপহার দিয়েছে। অন্য ক্ষেত্রেও বিশেষ করে হরিয়ানায় তো কুস্তিগির, ভালো কুস্তিগিরদের আমরা সন্ধান পেয়েছি, তারাও অলিম্পিকে যথেষ্ট ভালো পারফর্ম করেছে। কিন্তু এখন উত্তর পূর্বাঞ্চলের ছেলেমেয়েরাও কিন্তু অনেক এগিয়ে এসেছে। বিশেষ করে মেরি কমের নাম তো আমরা সবাই জানি, বক্সিং এ বিশ্ব চ্যাম্পিয়ন ছিলেন। এইরকম এখন আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, ক্রিকেট, ফুটবল ছাড়া অন্য খেলাগুলোতে ভারতীয় ছেলেমেয়েরা সারা পৃথিবীতে যেরকম পারফর্ম করছে, সেটা কিন্তু অত্যন্ত একটা আশার কথা আমাদের শোনাচ্ছে, আশার বার্তা দিচ্ছে।
যে আমাদের ছেলেমেয়েরা সবই পারে, এবং পারে এমন একটা লেভেলে যেটা আমরা 10-15 বছর আগে স্বপ্নেও ভাবতে পারতাম না, আমরা স্বপ্নেও ভাবতে পারতাম না। এবং আমার এখন একটা বস্ত বড় দুঃখ, যে সেটা হচ্ছে ভারত কিন্তু একবার বিশ্বকাপ ফুটবলে চান্স পেয়েছিল যাওয়ার, কিন্তু অজ্ঞাত কারণে, যদিও অনেকে অনেক রকম কারণ দেখায়, একটা অজ্ঞাত কারণে ভারতীয় তখন তৎকালীন সরকার ভারতীয় ফুটবল টিমকে ওয়ার্ল্ড কাপে যেতে দেয়নি। তাছাড়া ভারত কিন্তু বিশ্বকাপ ফুটবলের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারত, কিন্তু আমাদের নিজ দেশের সরকার সেটা দেয়নি কোনো একটা অজ্ঞাত কারণে। সেই কারণটা আমি এখন বলতে চাই না, বা সেটা কিছুটা অজ্ঞাত, কিন্তু অনুমান আমরা কিছুটা করতে পারি, সেটা একটা বিশেষ দুঃখের কারণ। তাহলে ভারতের খেলার ইতিহাসটাই অন্যরকম ভাবে লেখা হবে। একেবারেই তাই। আর আপনি যেভাবে মানে ভারতীয় যে মানে ক্রীড়ার ক্ষেত্রে যেভাবে পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা দিলেন, মানে এটা হয়তো আমাদের অনেকেরই অজানা যে এই যে এত এত ভারতীয়দের এইভাবে যে ইনভলভ খেলার প্রতি, এটা কিন্তু অনেকেরই অজানা বলতে গেলে। সত্যি ভীষণ সুন্দর মানে একটা আলোচনা, প্রত্যেকেই নিজের নিজের বক্তব্য তুলে ধরা হলো। এই ধরনের আরো নানা রকম খবর জানার জন্য, দেখার জন্য আপনারা চোখ রাখুন বাংলা দুনিয়াতে। আজকের মতো এখানেই শেষ হলো। নমস্কার।